শুভ সন্ধ্যা। আমরা ক্রিস্টালোগ্রাফি এন্ড সলিড স্টেট কেমিস্ট্রি লেকচার সিরিজ যাচ্ছি এবং আজকের লেকচারটা 25তম লেকচার, যেটা আপনাদের সুবিধার্থে বাংলায় শুরু করছি, যদিও স্লাইডগুলো ইংরেজিতে। তো আমরা এই স্লাইডটা যাই প্রথম। এইটা কিন্তু ছিল 24তম লেকচারের লাস্ট স্লাইড। তো ইচ্ছা করে আমি সেটা করি কন্টিনিউশনের জন্য। দেখলাম আমরা কি 24তম পর্যন্ত কি পড়েছিলাম কিংবা কি আলোচনা করেছিলাম, সেটা দেখলাম যে আমরা বলতেছিলাম যে সলিডের স্ট্রাকচার আমরা বিভিন্ন উপায়ে ডিসক্রাইব করতে পারি। একটা হলো ইউনিট সেল, এই ইউনিট সেল দিয়ে ডিসক্রাইব করতে পারি এবং সেটা খুবই একুরেটলি করা যায়। কিন্তু ইউনিট সেল সেল প্যারামিটার যদি দেখেন, মনে করেন এইটা আমরা জিঙ্ক প্ল্যান্টার ক্রিস্টালাইজ হয়েছে কপার ফ্লোরাইড, দেখেন 4.25 আংস্ট্রম, মানে কত ছোট জিনিসটা যে এটা ভিজুয়ালাইজ করতে কষ্ট হওয়ার কথা। এই জায়গাটুকু 4.225 আংস্ট্রম, তো কত মাইনর জিনিস। যার জন্য আমরা কি বলছিলাম যে আমাদের আরেকটা আছে, আমরা ক্লোজ প্যাকিং দিয়ে করতে পারি, ডিসক্রাইব করতে পারি। আরেকটা আছে স্পেস ফিলিং পলিহেড্রা দিয়ে ডিসক্রাইব করতে পারি, যেখানে অনেকগুলো ইউনিট সেলকে একসাথে ডেসক্রিপশন দেয় এবং দেখতে একটু বড় দেখায়, যেটা মনের মধ্যে আসে। আর এই ক্ষুদ্র জিনিসটা মনের মধ্যে নিয়ে আসতে বেশ কষ্ট হয়। যেমন আমরা যদি এখন এই জিঙ্ক ব্লেন্ডের, যেটাকে আমরা স্পেলারাইট বলি, মিনারেল নাম, এইটার স্ট্রাকচার ডিসক্রাইব করতে কি করব আমরা, দেখেন তো আমরা এখানে বলতেছি এই যে এটা, এই যে আয়নটা দেখাচ্ছি, এটা হলো এন আয়ন। তো একটা ইউনিট সেলের প্রত্যেকটা কর্নারে এন আয়ন আছে এবং ফেসের মাঝখানে এন আয়ন আছে। আর এইগুলা জিঙ্ক আয়ন। তো জিঙ্ক আয়নটা কি, একটা টেট্রাহেড্রাল সাইডে আছে। আমরা জানি দুইটা টেট্রাহেড্রাল সাইড আছে, T প্লাস এন্ড T মাইনাস, তার একটা টেট্রাহেড্রাল সাইডটা এই জিঙ্ক ফিল করছে। এটাকে আমরা বলি ক্লোজ প্যাকিং ওয়েতে আমরা এই জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারটা ডিসক্রাইব করলাম। আচ্ছা, তারপরে আরো বলি যে স্পেস ফিলিং পলিহেড্রা। তা আমরা জানি একটা জিঙ্ক সালফাইড একটা টেট্রাহেড্রা, তো এই টেট্রাহেড্রাটা তার প্রতিটা কর্নার শেয়ার করতেছে 4টা সিমিলার টেট্রাহেড্রা দিয়ে। এইভাবে স্ট্রাকচারটা, প্রতিটা কর্নার শেয়ার করতেছে 4টা সিমিলার টেট্রাহেড্রা দিয়ে। যে কর্নার শেয়ারিং টেট্রাহেড্রা কিংবা কর্নার শেয়ারিং পলিহেড্রা দিয়ে আমরা এইটাকে ডিসক্রাইব করলাম, একই জিনিস ডিসক্রাইব করতেছি। আচ্ছা, তারপরে আরো কতগুলা ইউনিট সেলকে দেখানোর জন্য আমরা এই যে স্ট্রাকচারটা দেখছেন এ বি সি, আমরা এই এক টেট্রাহেড্রা কর্নার শেয়ারিং, পরবর্তী টেট্রাহেড্রা কর্নার শেয়ারিং, যেটা দিয়ে আমরা দেখতেছি যে এই টেট্রাহেড্রা কর্নার শেয়ারিং আর এই টেট্রাহেড্রা কর্নার শেয়ারিং এর দুইটা লেয়ার আছে, ডিফারেন্ট টাইপের লেয়ার, এবং থার্ডটাও আরেকটা লেয়ার আছে, ওইটাও ডিফারেন্ট লেয়ার। কিন্তু আমরা যদি ফোর্থটাতে যাই তাহলে কি হবে, আবার দেখবো যে অ্যারেঞ্জমেন্টটা কি হচ্ছে, এ তে চলে গেছে, এ টাইপ লেয়ারে গেছে। তার মানে আমরা এই স্টেকিংটা কি করছি, এ বি সি করে যাচ্ছি, যেটাকে আমরা বলি কিউবিক ক্লোজ প্যাকিং কিংবা ফেস সেন্টার কিউবিক এনহান্স দিয়ে ডিসক্রাইব করলাম। তো একটা করলাম আমরা পলিহেড্রা দিয়ে ডিসক্রাইব, একটা করলাম ক্লোজ প্যাকিং দিয়ে ডিসক্রাইব, এবং এই রকম করে আমরা স্ট্রাকচার গুলা ডিসক্রাইব করতে পারি। আর আরেকটা জিনিস, যে এই যে স্ট্রাকচারটা বারবার বলতেছি, এটা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার, কিংবা ওই যে স্ফেলারাইট বললাম, স্ফেলারাইটের মিনারেল, তার স্ট্রাকচার। তা আমরা কি দেখি, দেখেন এখানে কিন্তু জিঙ্ক ব্লেন্ড নাই, জিঙ্ক মানে জিঙ্ক সালফেট নাই, অথচ আমরা দেখি লটস অফ সলিড, অনেকগুলা সলিড কম্পাউন্ডস এই স্ট্রাকচারে
ইয়ে করে, তাহলে আমরা ক্লাসিফাই করে ফেলতেছি, স্ট্রাকচার টাইপ ক্লাসিফাই করে ফেলতেছি, যার জন্য আমাদের ডেসক্রিপশন দিতে সুবিধা হবে। যখনই বরন নাইট্রেটের কথা উঠলো তখন আমরা বলবো যে এইটা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। আর যখনই বললাম জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে, তখনই যারা জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারের ডেসক্রিপশনটা জানি তারা বুঝে ফেললাম কিভাবে এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে বরন আর নাইট্রেটে। তো এইভাবে আমরা ক্লাসিফাই করতেছি। দেখেন এইখানে কি কপার হ্যালাইড, বিভিন্ন ধরনের কপার হ্যালাইড কিংবা সিলভার হ্যালাইড কিংবা ম্যাঙ্গানিজ সালফাইড, রেড ম্যাঙ্গানিজ সালফাইড, এইগুলা সব এই জিঙ্ক প্ল্যান্ট স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। এমনকি এই যে ডায়মন্ড, দেখেন ডায়মন্ডের স্ট্রাকচারটাও আমরা জিঙ্ক প্ল্যান্ট স্ট্রাকচার বলতে পারি। তখন কি হয় যে চারটা কার্বন টেট্রাহাইড্রালি অ্যারেঞ্জ করে 3 ডাইমেনশনালি, এবং দ্যাট ইজ হোয়াট ইজ এ ডায়মন্ড স্ট্রাকচার। এক একটা কার্বন আরো 4টা কার্বনের সাথে টেট্রাহাইড্রালি অ্যারেঞ্জমেন্ট হয়। এইরকম অনেকগুলা দেখেন এইখানে আমরা বেরিলিয়ামের, এটাকে আমরা বলি চেলকোজেনাইট, বেরিলিয়াম সালফাইডস, বেরিলিয়াম সেলিনাইটস, বেরিলিয়াম টেলুরাইডস, জিঙ্ক সালফাইডের বিভিন্ন টাইপ, জিঙ্ক সেলিনাইট, জিঙ্ক সিলিকন কার্বাইড, এইসব কম্পাউন্ড গুলা সব আপনার আপনাদের এই জিঙ্ক প্ল্যান্ট স্ট্রাকচার কিংবা স্পেলারাইট স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। আচ্ছা, আমরা এরপরে যাই কি? এরপরে বলছিলাম, যদি মনে থাকে আপনাদের ডেফিনেটলি মনে আছে যে আমরা এই কিউবিক ক্লোজ প্যাকিং কিংবা ফেস সেন্টার্ড কিউবিক অ্যানায়ন অ্যারেঞ্জমেন্ট এবিসি এটা করার জন্য বলছিলাম যে আমরা 3 ধরনের স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারি কিভাবে। একটা হলো যে রকসল টাইপ, একটা যেমন একটু আগে বললাম স্ফেলারাইট, আর একটা অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। এই 3টা স্ট্রাকচার এইভাবে আমরা এই 3 গ্রুপের স্ট্রাকচার এইভাবে ডিসক্রাইব করতে পারি। এইখানে আমরা কি করছি যে এই যে অল্টারনেট, এই যেটা দেখছেন এটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট, কারণ এই যে জায়গা যেটা আছে এটা কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে এই ইয়ের সাথে, এনায়নের সাথে, সেটা দেখানো হচ্ছে। কিন্তু এইটাও আপনার আপনি দেখেন কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচার। শুধুটা কি হচ্ছে যে আমরা কিভাবে টেট্রাহাইড্রাল হোলস ফিল আপ করছি, এইটা নিয়ে অ্যারেঞ্জমেন্ট, কি ধরনের অক্টাহাইড্রা আছে, কি ধরনের টেট্রাহাইড্রা আছে। এই যে দেখেন এখানে সোডিয়াম অক্সিজেন 4 একটা টেট্রাহাইড্রা, আর সোডিয়াম অক্সিজেন 8 একটা কিউবিক। এদের সমন্বয়ে আমরা ইয়ে করছি, স্ট্রাকচারটা ডিসক্রাইব করছি, লিঙ্কেজ বিটুইন দিস। এখানে এটা হলো সোডিয়াম অক্সিজেন টেট্রাহাইড্রা, পলিহেড্রা দিয়ে করছি, আর বিটা হলো কিউব সোডিয়াম অক্সিজেন সোডিয়াম 8 কিউবের মাধ্যমে এটা করছি। তো এই স্ট্রাকচারের আরেকটা জিনিস আছে, আমরা অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার, এই যে একটু আগে বললাম কিউবিক ক্লোজ প্যাকিং উইথ ক্যাটায়নস ইন অল টেট্রাহাইড্রাল সাইটস। যদি মনে থাকে যে আমরা যদি জিঙ্ক ব্লেন্ড আবার ইয়ে করি, রিমাইন্ড করি, তো ওইখানে ছিল একটা টেট্রাহাইড্রাল সাইটস, নট অল টেট্রাহাইড্রাল সাইটস, একটা টেট্রাহাইড্রাল সাইটস ফিল আপ করছে। কিউবিক ক্লোজ প্যাক অ্যানায়ন্স দিয়ে কিউবিক ক্লোজ প্যাকিং করছি, আর তখন ক্যাটায়ন্সটা কোন জায়গায় গিয়ে বসতেছে? টেট্রাহাইড্রাল সাইডে। এর টেট্রাহাইড্রাল সাইডের একটা যদি হয় তাহলে এটাকে আমরা সাথে সাথে বলবো যে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। আর অল টেট্রাহাইড্রাল সাইডস যদি ফিল আপ করে তাহলে আমরা এটাকে বলি অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। এবং এই অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার আরেকটা আছে ফ্লোরাইড স্ট্রাকচার, যেটা আমরা প্রথমেই বলছিলাম ইনভার্স অ্যারেঞ্জমেন্ট। এই যে ফ্লোরাইড স্ট্রাকচারটা হলো ইনভার্স অ্যারেঞ্জমেন্ট অফ অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। তো ফ্লোরাইড স্ট্রাকচারে কি হয়, ক্যাটায়ন অ্যানায়ন রেশিওটা 2:1, এন্ড আমরা দেখি যে ক্যাটায়ন কোঅর্ডিনেশনটা হলো 4 আর অ্যানায়নের কোঅর্ডিনেশনটা 8। আচ্ছা, এছাড়াও অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারটা আমরা লার্জার নাম্বার অফ অক্সাইডস আর চেলকোজেনাইডস অ্যালকালি মেটালসের, এই টেবিলে আছে, আমরা যাব টেবিলে এখনই, টেবিলের মধ্যে আছে অ্যালকালি মেটালের অক্সাইডস আর চেলকোজেনাইডস। আমি আবার বলছি, চেলকোজেনাইডস বলতে আমরা
সালফাইড, সেলিনাইডস, টেলুরাইডস, এগুলারে পলিচ্যালকোজেনাইডস একটা মেটেলের। আচ্ছা, তো এখানে কি জেনারেল ফর্মুলাটা এইরকম, ফ্লোর A2 প্লাস ক্যাটায়ন আর X2 মাইনাস অ্যানায়ন এইভাবে হয়। আচ্ছা, ডাইভ্যালেন্ট কম্পাউন্ডে আবার টেট্রাভ্যালেন্ট ক্যাটায়ন দিয়েও আমরা এই অ্যান্টিফ্লোরাইড ইনভার্স স্ট্রাকচারটা, ফ্লোরাইড স্ট্রাকচারটা করতে পারি। তা একটা হলো এই, আর এটা টেট্রাভ্যালেন্ট কম্পাউন্ডস দিয়ে করছি আমরা। এইখানে দেখেন কি করছি, কিছু ফ্লোরাইড স্ট্রাকচারের ডেসক্রিপশন দিচ্ছি আর কিছু অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারের ডেসক্রিপশন দিচ্ছি। এই হলো অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার। কিন্তু মনে রাখবেন যে এটা যেহেতু কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার, তাতে কি হচ্ছে যে সেল প্যারামিটার শুধু এ, ভেরিয়েবলটা শুধু এ, বাকি সব কিন্তু ফিক্সড অ্যাকর্ডিং টু ক্রিস্টাল সিস্টেম। তো এর জন্য আমরা এ প্যারামিটার পাচ্ছি এখানে। এখানে কি দেখাচ্ছি আমরা, ক্যালসিয়াম ফ্লোরাইড, স্ট্রনশিয়াম ফ্লোরাইড, স্ট্রনশিয়াম ফ্লোরাইড, বেরিয়াম ফ্লোরাইড, এইগুলা সব ফ্লোরাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। কিংবা এই যে লেড অক্সাইড, সিরিয়াম অক্সাইড, প্রোমিথিয়াম অক্সাইড, থোরিয়াম অক্সাইড, ইউনিয়াম অক্সাইড, নেপচুনিয়াম অক্সাইড, এইগুলো সব ফ্লোরাইড স্ট্রাকচারের। আবার যদি আমরা অ্যান্টি ফ্লোরাইড স্ট্রাকচার দেখি, তাহলে দেখুন লিথিয়াম অক্সাইড, লিথিয়াম সালফাইড, এই যে লিথিয়ামের চ্যালকোজেনাইডস, আমরা অ্যালকালি মেটালস লিথিয়াম, তার চ্যালকোজেনাইড, সোডিয়ামের চ্যালকোজেনাইড, পটাশিয়াম, প্রোবিডিয়ামের চ্যালকোজেনাইডস গুলা এই অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচারে ক্রিস্টালাইজ করে। আচ্ছা, পরের ক্লাস যেটাতে চাই, এখন কিন্তু আমরা এই গত লেকচার মানে 24 আর 25-এর 2-3টা স্লাইড মিলে আমরা যেটা করলাম, কিউবিক ক্লোজ প্যাকিং দিয়ে যদি আমরা তার ইন্টারস্টেশিয়াল সাইটস গুলা ফিল আপ করে আমরা যদি ক্রিস্টাল স্ট্রাকচার দেখি, সেই স্ট্রাকচারের ক্লাসিফিকেশন করে আমরা রক সল্ট, তারপরে স্টেলারাইট, এইসব আলাপ করেছিলাম। এখন ওইটার এনালগ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যদি নেই আমরা, তাইলে আবার দুইটা ক্লাসিফাইড স্ট্রাকচার হয়, যে একটা পলিমর্ফ জিঙ্ক ব্লেন্ডের, আরেকটা পলিমর্ফ যেটাকে আমরা উডসাইড বলি মিনারেল, আর নিকেল আর্সেনাইড। এই নিকেল আর্সেনাইডকে আমরা এইভাবে ডিসক্রাইব করতে পারি কি, যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যানায়ন্স, সবসময় বলতেছি সেটা, আর ডিফার করে কি অনলি পজিশন অফ ক্যাটায়ন্স, কোন জায়গায় কোনটা আছে। যে উডসাইটের বেলায় আমরা যেটা করি, যে একটা টেট্রাহেড্রাল সাইডসটা অকুপাই করবে, আর বাকি টেট্রাহেড্রাল সাইডস আর অক্টাহেড্রাল সাইড এমটি থাকে। নিকেল আর্সেনের বেলায় দেখেন উল্টাটা কি হচ্ছে, অক্টাহেড্রাল সাইডস সবগুলো অকুপাই থাকবে, আর টেট্রাহেড্রাল সাইডস গুলো এমটি থাকবে। কি ক্যাটায়ন যেগুলো নিচ্ছি আমরা, সেই ক্যাটায়ন এসে এই সাইড গুলোতে বসতেছে। যেমন জিঙ্ক সালফাইডের বেলায় আমরা বলি যে যে জিঙ্ক যে কোনো একটা টেট্রাহেড্রাল সাইড নেবে, আর বাকি টেট্রাহেড্রাল সাইডটা এবং অক্টাহেড্রাল সাইডটা এমটি থাকে। এইরকম নিকেল আর্সেনাইড গুলায় সবগুলো অক্টাহেড্রাল সাইডস ফিল আপ থাকে, আর টেট্রাহেড্রাল সাইডস গুলো এমটি থাকে, তাই না? তো এই দুই স্ট্রাকচারকে এরকম আমরা ক্লাসিফাই করতে পারি, এবং দেখব যে অনেকগুলা ক্রিস্টাল সলিডস, বোথ কোভ্যালেন্ট সলিডস, তারপরে আয়নিক সলিডস, মেটালস, এইসব ক্রিস্টালে কিংবা অ্যালয় এই দুইটা ক্লাসে ক্রিস্টালাইজ করে। আচ্ছা, এটা আমি বলেছি অলরেডি। আরেকটা জিনিস মনে রাখতে হবে এইখানে, যে আমরা মনে আছে যে কিউবিক ক্লোজ প্যাকিং এ ফ্লোরাইড স্ট্রাকচার পাইছিলাম। তা এখন আমরা দেখতেছি যে কিউবিক হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর দুইটা আছে, উডসাইড আর নিকেল আর্সেনাইড, বাট তৃতীয়টা নাই। দ্যাট মিনস আমরা যদি ইকুইভ্যালেন্ট হেক্সাগোনাল ইকুইভ্যালেন্ট ফ্লোরাইডের কথা চিন্তা করি কিংবা অ্যান্টাই ফ্লোরাইডের কথা চিন্তা করি, আমরা দেখি যে এই ধরনের স্ট্রাকচার প্রিভেইল করে না। আচ্ছা, তো আমরা এখন এই যে এখানে দেখতেছি, এটা একটা হেক্সাগোনাল ইউনিট সেল দেখাচ্ছি, তাই না? আমরা যেহেতু এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেমের, তার জন্য এটা ভিজুয়ালাইজ করতে, এই যে পেপারে প্লেন পেপারে 2 ডাইমেনশনাল ভিজুয়ালাইজ করতে একটু কঠিন হয় আর কি। তবে কিন্তু অ্যাটম পজিশনটা আমরা করতে পারি, মানে কোঅর্ডিনেট গুলা, যদি দুইটা অ্যাটম আছে তো আমাদের দুইটা
আয়ন্স বলবো আমরা, টু আয়ন্স। একটা হলো যে কি, যে একটা হলো অ্যানায়ন, একটা ক্যাটায়ন। এই যে দেখেন, এই জায়গাগুলো যদি অ্যানায়ন গুলা থাকে আর এই বডি সেন্টারে, বডির পজিশনে যদি এইটাতে যদি ক্যাটায়ন থাকে, তাহলে আমরা ইন টোটাল ইউনিট সেলের মধ্যে দুইটা আয়ন্স পাই। এবং তার অ্যাটমিক কোঅর্ডিনেটস কি হয়, এই দেখেন, এই যে 0 0 0, যে কোনো, এই যে এটা যদি অরিজিন হয়, কিংবা এইটাকে যদি আমি কিংবা এইটাকে যদি অরিজিন বলি আমি, তো এইটার পজিশন হলো 0 0 0। আর এইটার অ্যাটমিক কোঅর্ডিনেটসটা হলো, পজিশনটা হলো 1/3, 2/3, হাফ। এইটাকে আবার আমরা ওই রকম ক্লোজ প্যাকিং দিয়ে দেখাচ্ছি। এই যে বিটাতে ক্লোজ প্যাকিং দিয়ে দেখাচ্ছি, দেখায় প্রজেকশনটা কি করছি, ডাউন সি দেখাচ্ছি, ডাউন সি মানে একটা স্ট্যাকিং এরকম করে আমাদের পারপেন্ডিকুলার টু প্লেন অফ পেপার আমরা স্ট্যাকিং করছি। তো এই যে এখানে যে ব্লু সার্কেলটা আছে, এই যে ব্লু সার্কেল, এই ব্লু সার্কেল যদি C0-তে থাকে, আর C1 যেটা হবে সেটা এখানে দেখানো নাই, কিন্তু C1/2 পজিশন যেটা আছে, এটা পিঙ্ক সার্কেল, এই পিঙ্ক সার্কেলগুলা। তো এইটাকে আবার এইখানে আমরা আরো ডিটেলস দেখাচ্ছি। কি কি বলছি, ড্যাশ সার্কেল যেগুলো আছে, ড্যাশ, এই যে সার্কেল গুলো, ড্যাশ সার্কেলস, এইটা কিন্তু আমাদের অরিজিন। আর এই যে এইটা ড্যাশ সার্কেল, একটা ফুল সার্কেল। ড্যাশ সার্কেলটা পজিশনটা হলো যে C=1। আচ্ছা, তো এইভাবে আমরা ডিসক্রাইব করলাম। তারপরে এখন আমরা যাই যে আসলে এই টেট্রাহেড্রাল সাইটস এন্ড অক্টাহেড্রাল সাইটসটা যদি আরো ভালোভাবে আমরা দেখতে চাই, তখন এইভাবে আমরা করতে পারি। এইগুলো হলো একটা টেট্রাহেড্রাল সাইটস। এটাকে যদি T1 ধরি, মনে করেন এটাকে T+ ধরলাম, তাই না? এটা কিন্তু তাহলে T-। এই জায়গাগুলা টেট্রাহেড্রাল সাইটস আছে, আর এইটা হলো অক্টাহেড্রাল সাইটস। এই জিনিসটাই আমরা এখানে একটু ডিটেইল দেখাচ্ছি। সি পজিশন দেখায় টেট্রাহেড্রাল সাইটস আর অক্টাহেড্রাল সাইটস এর অ্যাটমিক কোঅর্ডিনেটস দেখাচ্ছি। এইখানে আরো ডিটেইলস করা আছে, যেমন T- যদি হয়, আর আমরা যদি এটা নেই, তাহলে আমরা দেখি এইটা অ্যাটমিক কোঅর্ডিনেটস হতে পারে 0 0 3 8, 1/3, 2/3, 7 8। এইভাবে করে আমরা আমরা যদি T+ দেখি, 1/3, 2/3, 1 8, আর 0 0 5 8। এইরকম অক্টাহেড্রাল পজিশনটা যদি দেখি, 2/3, 1/3, 1/4, কিংবা 2/3, 1/3, 3/4, এইভাবে অক্টাহেড্রাল পজিশন গুলো আসতে পারে। আর এনায়নের পজিশন গুলো 0 0 0 or 1/3, 2/3, 1/2, এইভাবে। তো এইটা আমরা ইউনিট সেল, কিসের ইউনিট সেল, নিকেল আর্সেনাইডের ইউনিট সেল দেখাচ্ছে এখানে, কিভাবে অক্টাগুলা কর্নার শেয়ারিং হয়ে লিঙ্ক হয়ে যাচ্ছে। এইখানে টেট্রাহেড্রালগুলা কর্নার শেয়ারিং করি, জিঙ্ক সালফাইড, এই যে জিঙ্কটা, রেডটা হলো জিঙ্ক, আর বাকিটা হলো সালফাইড, এইটা সালফাইড। এখানে নিকেলটা হলো, এগুলো নিকেল, আর এইগুলো হলো আর্সেনাইড। তো এইভাবে যদি যাই, এখন আমরা এই একই জিনিস করতেছি কি, বিভিন্ন ভাবে দেখতেছি যে পলিহেড্রা গুলা কিভাবে লিঙ্কেজ হয়। আগেরটা তো আমরা পলিহেড্রা লিঙ্কেজটা দেখেছি। এইখানে এই যে এইচ আর আই, এটা হলো এইচ আর এটা হলো আই ফিগারটা। এই এইচ এর মধ্যে আমরা পলিহেড্রার অ্যারেঞ্জমেন্টটা দেখতেছি, যে ট্রায়াগোনাল প্রিজমেটিক কোঅর্ডিনেশন অফ নিকেল আর্সেনাইড হয়। আর যে এল যেটা আছে, সেটা হলো মডেলস অফ জিঙ্ক আর্সেনাইড আর নিকেল আর্সেনাইড স্ট্রাকচার, শোয়িং কি অ্যারেঞ্জমেন্ট কিভাবে পলিহেড্রা লিঙ্কেজ হয় সেটা দেখানো হচ্ছে। এই ব্যাপারে আমরা আগের ইয়েতে আলাপ করে নিয়েছি, যে সেল কোঅর্ডিনেট গুলো এখন দেখাইছি, অ্যাটম পজিশন কোন জায়গায় আছে সেটা বলছি। আচ্ছা, কিভাবে টেট্রাহেড্রনটা ড্র করা যায় এবং দেখানো যায় সেটাও দেখানো হয়েছে। একটা জিনিস, উর্জার স্ট্রাকচারের আমরা যে C/A রেশিও, এটা নিয়ে কথা বলছি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ। সেটা হলো আগের স্লাইডটাতে যাই, এই যে হেক্সাগোনাল রেশিও, না এটা এটা এই যে C/A রেশিও 1.633 হয়। তো সেইটা এইখানে যদি আমরা এই টেবিলটা দেখি,
তো দেখবো যে এইটা উডসাইড স্ট্রাকচার, এটা কিছু জিনিস যেমন টি মাইনাস সাইড যেটা আছে এটা হওয়া উচিত 0.375 এক্স্যাক্টলি, সেটা না হয়ে এটা একটু ভেরি করে 0.345 টু 0.385 টেবিলে দেওয়া আছে। এই যে এই লেটারটা দিয়ে, ইউ লেটার দিয়ে এই রিপ্রেজেন্ট করা হয়েছে ফ্র্যাকশনাল সি কোঅর্ডিনেটটা, ভ্যালুটা। তো এইখানে আমরা যেটা দেখতেছি যে উর্জাইড কোন কোন কম্পাউন্ড দিয়ে হয়, যেমন এইখানে দেখেন জিঙ্ক অক্সাইড, সেলিনাইড, টেলুরাইড, আমরা বলতে পারি জিঙ্ক শেলকোজেনাইডস, কিংবা বেরিলিয়াম অক্সাইড, ক্যাডমিয়াম সালফাইড, ক্যাডমিয়াম সেলিনাইডস, ম্যাঙ্গানিক সালফাইড, এইসব জিনিস দিয়ে ওইসব জিনিসগুলা উর্জাইড স্ট্রাকচারে ইয়ে করে। এইখানে আমরা দেখতেছি এই সি কোঅর্ডিনেটটা যা হওয়ার কথা 0.345, এখানে এইটা 0.378, বাকিগুলা এই যে এই রেশিওতে হয়। যেগুলা শুধু ভেরি করছে সেইগুলা এখানে মেনশন করা আছে ইউ লেটার দিয়ে। আর সি বাই এ রেশিওটা প্রত্যেকটা এখানে দেওয়া আছে। আমরা দেখছিলাম আইডিয়ালটা 1.663 হয়, তাই না? এই যে আবার যাই, আইডিয়ালটা 1.633, বাট এইগুলা হলো সি বাই এ রেশিও। আমি রেফারেন্সটাও দিয়েছি কোন জায়গা থেকে আমি এইগুলা নিয়েছি, আপনারা সেইটাও কনসাল্ট করতে পারেন। আচ্ছা, তারপরে আমরা এখন যেটা করছি নিকেল আর্সেনাইড স্ট্রাকচার, আগের স্লাইডে আরেকবার যাই। আমরা শুরু তো বললাম যে এখানে এই যে নাইট্রাইড, সিলভার আয়োডাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড, গ্যালিয়াম নাইট্রাইড ইত্যাদি, সিলিকন কার্বাইড, ম্যাঙ্গানিজ সেলেনাইড, এইটাও আমরা এই উর্জাইড স্ট্রাকচারে ডিসক্রাইব করতে পারি। এরপরে যেটা যাব সেটা হলো নিকেল আর্সেনাইড স্ট্রাকচার নিয়ে আর একটু আলাপ করব আমরা। যে আমরা দেখতেছি যে শেলকোলিনেট অফ ডায়াভ্যালেন্ট মেটালস, এটা ফেয়ারলি আয়নিক স্ট্রাকচার থাকে যদি এই যে ডায়াভ্যালেন্ট মেটাল, আমরা কিছু ডায়াভ্যালেন্ট মেটালের শেলকোলিনেট দেখালাম, এইগুলা বলি ডায়াভ্যালেন্ট মেটাল, ফেয়ারলি আয়নিক। কিন্তু নিকেল আর্সেনাইডের আরেকটা আছে যে এটা মেটালিকও কিংবা ইন্ট্রামেটালিক কম্পাউন্ড হয় নিকেল আর্সেনাইড দিয়ে। আর ইন্টারমেটালিক কম্পাউন্ড, এই যে ট্রানজিশনাল মেটালের শেলকোলিনেট, এই মেটালিক বন্ডিংটা ওইখানে আছে বিদায় যে আমরা সি ডাইরেকশনটাতে দেখছি। সি দেখলে পরে আমরা যেটা, এই যে সি, এটা আমরা যদি সি বাই এ নেই, এখানে দেখি উডজাইটের মতো এইটা ক্লোজ টু 1.633 না, এখানে যথেষ্ট ভেরিয়েশন আছে। আর এই ভেরিয়েশনটা কেন হচ্ছে সেইটারও এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে। যে আমরা যদি নিকেল আর্সেনিকের এনভার্মটা দেখি, তাই ওই যে আর্সেনিক সারাউন্ডেড বাই কি 6টা নিকেল দিয়ে একটা ট্রিগোনাল প্রিজমেটিক এট এ ডিস্টেন্স অফ দিস 7.707 এ, আর 12 আর্সেনিক অ্যারেঞ্জমেন্ট, আমরা আর্সেনিকের অ্যারেঞ্জমেন্টটা নেক্সট ইয়েতে 12টা যদি আর্সেনিক থাকে তাহলে ডিস্টেন্স অফ এ। এরকম নিকেলের অ্যারেঞ্জমেন্টটা যদি দেখি আমরা, এইসব অ্যারেঞ্জমেন্ট থেকে ও আমরা কেন এই যে সি বাই এ রেশিওটা একটু ভেরিয়েবল কেন সেটা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, তারপরে এইখানে আমরা যদি আসি তাহলে আমরা দেখব যে আমরা এই স্ট্রাকচার যদি জানি এবং বুঝি তাহলে ওইখান থেকে আমরা ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারি খুব ইজিলি। যে আমরা রক শেল্টারটা যদি নেই, আপনাদের মনে আছে যে কিউবিক অ্যারেঞ্জমেন্ট, তো ওইখানে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইডের আমরা অ্যারেঞ্জমেন্টটা কি দেখি, 6টা ক্লোরাইড একটা সোডিয়ামকে ঘিরে আছে, তাই না? তো তার ডিস্টেন্স যদি নেই, আমরা দেখি যে ইউনিট সেল যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটা হবে এ বাই 2, দ্যাট ইজ 0.5 এ। তাই আমরা এই যে মেটেল নন মেটেল ডিস্টেন্সটা যে পাই, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স, সেটা এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু এনভায়রনমেন্টাল ডিস্টেন্স, এনভায়রনমেন্টাল 12, তো ম্যাগনিটিউডটা কি হবে, a/√2, যেটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখবো যে
0.707 এ। তো এইটা হলো ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সেস। এইরকম জিঙ্ক ব্লেন্ডেডটা আছে, আমরা কি অ্যারেঞ্জমেন্ট নাম্বার অফ সাচ ডিস্টেন্স, এগুলো দেখে আমরা এখান থেকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি distance between metal metal non metal in this structure। এরকম আপনার আমরা ফ্লোরাইড স্ট্রাকচারের বেলাও করতে পারি, ক্যালসিয়াম ফ্লোরাইড আর ক্যালসিয়াম ফ্লোরাইড স্ট্রাকচার দিয়ে ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক এইরকম হেক্সাগোনাল স্ট্রাকচার, নিকেল আর্সেনাইড স্ট্রাকচার, এইগুলা যদি আমরা যাই এইগুলা করতে পারি। আমরা সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারের এরকম ডিস্টেন্স বাইর করতে পারি, ক্যাডমিয়াম আয়োডাইডের বাইর করতে পারি ডিস্টেন্সটা। আমি এই টেবিলটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমরা যখন স্ট্রাকচার ডিসক্রাইব করি এবং আমরা যখন সেল প্যারামিটার করি এবং কোঅর্ডিনেশন নাম্বার যখন খুঁজে পাই, তখন আমরা এই ডিস্টেন্স গুলা, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স গুলা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এই স্লাইড পর্যন্ত আমরা থাকি এই লেকচারে। আমরা পরবর্তী 26 যেটা নিব সেইটাতেও এইটা কন্টিনিউ করব। কি কন্টিনিউ করব এইটা একটু বলে রাখি, যে আমরা সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারটা কিভাবে ডিসক্রাইব করি সেইটা থেকে, এবং পরবর্তীতে আরো কিছু কিছু স্ট্রাকচার আছে, পেরোভস্কাইট স্ট্রাকচার আছে, ইলমেনাইট আছে, স্পিনেল আছে। এই স্ট্রাকচার গুলো আমরা আরো দুই একটা লেকচার নিয়ে ডিসক্রাইব করবো। হয়তো আরো দুই একটা না, দুই তিন চারটা লেকচার আরো লাগতে পারে। তো আজকের মতো এখানে শেষ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।